জামাতের লোকেরা প্রচার করলো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামাতের অভিযোগ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সরকারে কে ছিল? ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা ছিল। ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে। এখন জামাত বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা হেরে গেছে, তাদেরই ক্ষমতায় যাওয়ার কথা ছিল। তো আমার প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে জামাত কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করলো না, বিক্ষোভ করলো না, কেন মিছিল করলো না? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে করলো না কেন? আপনাদের কাছে জিজ্ঞাসা। তো আসেন উত্তরটা দেই, কেন তারা বিক্ষোভ করলো না, কেন তারা প্রতিবাদ করলো না ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিবাদে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি? আপনাদের কি মনে হয়? আপনাদের কাছে জবাব দিতে চাচ্ছি। আমার কি মনে হয় শোনেন, একটা দল গণহত্যায় অভিযুক্ত, ঘরে ঘরে মা বোনদেরকে উঠে নিয়ে গিয়ে পাক বাহিনীর হাতে তুলে দিচ্ছে, নিজেরাও ধর্ষণ করেছে স্বাধীনভাবে, এবং পাকিস্তানের। আচ্ছা, একটু আম্মুর কাছে যাও, আমি একটা ভিডিও বানাচ্ছি। আচ্ছা বাবা যাও, আমি একটু কথা বলছি, আমার কাছে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, আমার দেখা সবাইকে দেখাই। আমার ছেলে হেলিকপ্টার, এটা পুকুরে যাবে। কেমন আছো বাবা? আর একটা ছোট কারি। ওকে যাও, এবার যাও, দেখাইছি সবাইকে, দেখাইছি, যাও। আরেকটা আছে পরে, আগে আমি শেষ করি এটা। আচ্ছা ওকে, সবাই কেউ কি লাইভে যুক্ত হতে চান? আমাকে জানায়েন, লাইভে যুক্ত হতে চাইলে যুক্ত করে দেবো, সমস্যা নাই। কেউ যদি গালি দিতেও চান যুক্ত হয়ে, সমস্যা নাই, গালি দিবেন, সমস্যা নাই। আচ্ছা, তো বিষয় হলো যে কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনলো জামাত, এরপরেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিছিল করলো না? একটা দল গণহত্যায় জড়িত, ধর্ষণে জড়িত, এবং এদেশের মানুষকে তারা অত্যাচার নিপীড়ন করেছে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশি শত্রুদেরকে সহযোগিতা করেছে। সেই দল এই দেশে রাজনীতি করতেই পারে না বলা যায়। সেই দল এখানে নির্বাচনে দাঁড়াতেই পারে না, এরকম একটা অবস্থা। তাদের অধিকারই নাই, রাজাকারদের নির্বাচন করা, সরকারে যাওয়া অধিকারই নাই, বিরোধী দলে যাওয়ার অধিকার নাই। সেই দলকে বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি তাদের মতো করে ব্যবহার করছে, টিস্যু পেপারের মতো বা ঢিলা গ্লুপের মতো ব্যবহার করছে। বুঝতে পারছেন? এরকম টং 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 ঢিলা গ্লুপে লাগায় আবার ফালাই দিচ্ছে জামাতে। ঠিক আছে, তো সেই দলকে ডক্টর ইউনূস নির্বাচনে একটা জায়গা দিল, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহিরে রেখা, সেই নির্বাচনে বাহিরে রেখে তারা একটা আসন পাইল। এর সাথে যুক্ত হলো কি? বিদ্রোহী প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী, আর আওয়ামী লীগের নির্বাচনে অনুপস্থিত, এই সব মিলে তারা নির্বাচনে একটা জায়গা নিল। 68টা, 60টা, 70টা একটা সংখ্যা পাইছে আর কি। তো চিন্তা করেন, এটা যদি আওয়ামী লীগ যদি কোনোভাবে নির্বাচনে আসতো, সে তো কিছু সিট কাটতো নাকি? বিএনপি থেকেও কাটতো, জামাত থেকেও কাটতো, তাই না? সবকিছু মিলে ডক্টর ইউনূস সেই আওয়ামী লীগকে আসতে না দিয়ে জামাতকে রাজনীতির জন্য একটা স্পেস তৈরি করে দিয়েছে। চোখে মুখে রাজাকার এবং সেই রক্তের ছোপগুলো রয়ে গেছে চেহারায়। তারা সংসদে গিয়ে বলছে যে তাদের রাজাকার যে সকল নেতা ছিল তাদেরকে শহীদ বলতে হবে, সংসদে শোক প্রস্তাবে পাশ করতে হবে। এই সুযোগ যে ডক্টর ইউনূস দিছে, সেই সুযোগের জন্য ডক্টর ইউনূসকে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ আনতেছে, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা বক্তব্য দেয় না, এবং এইটা একটা বিষয়। এবার আসেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা আরো কেন বক্তব্য দেয় না? ডক্টর ইউনূস তো আমেরিকার সাথে একটা চুক্তি করছে, বাংলাদেশকে 131টা শর্ত মানতে হবে, আর ডক্টর ইউনূসকে মানতে হবে ডক্টর ইউনূসকে কেনা ডক্টর ইউনূসের বাপ আমেরিকাকে মানতে হবে 6টা শর্ত। তাহলে বাংলাদেশকে মানতে হবে 131টা শর্ত, আর ডক্টর ইউনূসকে আমেরিকাকে মানতে হবে 6টা শর্ত। এইরকম চুক্তি মানে কি ভাই? চুক্তি মানে হলো আপনি এবং আমরা চুক্তি করতেছি, দুইজনে একটা গিভ এন্ড টেকের মাধ্যমে ভারসাম্যমূলক একটা দুইজনের সুবিধা পাওয়া, এই জন্য চুক্তি করা। কিন্তু 131টা শর্ত বাংলাদেশের উপর চাপিয়ে 6টা আমেরিকা মানবে, এইরকম করে এটা কি বাংলাদেশের সাথে চুক্তি হলো নাকি গোলামি হলো? এরপরেও দেখবেন যে জামাত কখনো ইউনূস নিয়ে খারাপ কিছু বলবে না, ইউনূস নিয়ে একদম বলবে না। কেন বলবে না? কারণ আমেরিকা তো
সেই রাজাকার কালের বন্ধু জামাতের। রাজাকার কাল মানে বুঝেন, মানে এদেশে মানুষকে হত্যার সময়ে আমেরিকা জামাতকে, পাকিস্তানকে সহযোগিতা করেছিল, সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেটাও একটা কারণ। সেই বন্ধুত্ব, সেই প্রেম তো শেষ হয়নি। নির্বাচনের আগে এরা কিন্তু ঘটা করে প্রচার করছিল যে আমেরিকা ওদের বাপ, আমেরিকা ওদেরকে সহযোগিতা করবে, এবং তারা ধরে নিয়েছিল যে ক্ষমতায় চলে আসতেছে। তো এই আর কি। তো এরপরেও তারা এগুলো বলবে না। তারপরে শুকুরের মাংস তাদের সমস্যা নাই, আবার অনেকে শুকুর নিয়ে বক্তব্য দিচ্ছে যে যেহেতু আমেরিকা আমেরিকা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে বাঁচাইছে, সেহেতু একটু একটু শুকুরের মাংস খাইলে সমস্যা নাই। এইরকম বয়ানও আসতেছে, এরকম বয়ানও আনতেছে। তো এই হলো একটি বিষয়। অনেকে যুক্ত হলে টপিক দিলে ভালো টপিকসে কথা বলবো, সমস্যা নাই। ওকে। পাগল তুই বিরোধী দলে প্রধান হবি, লিখছে কত সুন্দর একটা আরেকজন লিখছে কাদা খাস নাকি চেহারা, আমি একটু অসুস্থ, দেখেন চুলগুলো এলোমেলো, আমার আসলে খুব অসুখ, বুঝছেন, একটু অসুস্থই আমি। তো এর শেপ টেপ করে চকচক লাগতেছে, কিন্তু অসুস্থ আর কি। তো এবার তো বুঝলেন যে কেন জামাত ডক্টর ইউনূসকে খারাপ বলে না, বুঝছেন। ওদেরকে নাকি নির্বাচনে হারায় দেওয়া হয়েছে, তারপরেও ডক্টর ইউনূসকে বাপ মনে করে। হ্যাঁ, এবং ডক্টর ইউনূসের সাথে জামাতের একটা মিল আছে। ডক্টর ইউনূসও সুদের ব্যবসা করে, জামাতও সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা করে না, সুদের ব্যবসা করে, ঠিক আছে। একটা প্রশ্ন করছে, বিএনপি কেন ডক্টর ইউনূসকে জবাবদিহিতা আওতায় আনছে না? বিএনপি কেন আনছে না? বিষয় হলো, ধরেন হামের টিকা বিষয়ে যখন আমরা ডক্টর ইউনূসের দায়টা আমরা বুঝতে পারলাম, তখন কিন্তু সরকার ডক্টর ইউনূসকে জবাবদিহিতা আওতায় আনলো না। তো বিষয় হলো, আজকে কালকে পরশু এই হাম নিয়ে যে দেশের মানুষের ক্ষতি হলো, এগুলো কিন্তু একসময় সরকারের ব্যর্থতা হিসেবে আসবে। মানুষ দুই একদিন বলবে ইউনূসের নামে সমালোচনা করবে, কিন্তু আসলে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সে ব্যবস্থা না নিলে এর দায় বিএনপির উপরে যাবে। শিবির নিয়ে কি বলবো? শিবির হলো শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, লেজে লেজে খেলে। শিবির নিয়ে কি বলবো? তারপরে একজন বলছে ডট 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 পোলা, জামাত ইসলামের একজন দিনী বান্দা বলছে। তারপরে সুমন মিয়া, কেমন আছেন ভাই? আল্লাহ সুস্থ দান করুন। পশ্চিম বাংলা নির্বাচন নিয়ে বলুন। বিষয় পশ্চিম বাংলা নির্বাচন নিয়ে কি বলবো? পশ্চিম বাংলাতে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, মানে কংগ্রেস যখন সাময়িকভাবে ভারতে ক্ষমতা ছিল, তখন তো আমাদের এখানে সীমান্তে নাগরিক হত্যা হতো। তো যখন মোদি আসলো, তখনও সীমান্তে নাগরিক হত্যা হতো। যখন মমতা ক্ষমতায় ছিল, তখনও নাগরিক হত্যা হতো। তো বাস্তবতা হলো, এখন নাগরিক হত্যা সীমান্তে কম হচ্ছে। তো এটা কি ভারতের ক্রেডিট কম হওয়া? না, বাংলাদেশ মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায় আছে। সালাউদ্দিন ভাইয়ের মতো একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, হ্যাঁ, আইনমন্ত্রী আসাদুজ্জামান ভাই একটা কঠিন মানুষ, তারা আছেন। একটা রাষ্ট্রের সরকার শক্তিশালী হলে সীমান্তে নাগরিক হত্যা সাহস পায় না। তো এরা তো সবসময় মানুষকে হত্যা করছে, সীমান্তে নাগরিক হত্যা। পশ্চিমবঙ্গের নির্বাচনে আমি পশ্চিমবঙ্গের কাউকে বন্ধুর কাতারে দেখি না, মানে সেটা মমতা কেউ না, ওই মোদি কেউ না, কাউকেই না। সে কি যে জিতুক, মানে কম বেশি করে চলতে হবে আমাদেরকে, বুঝতে পারছেন। যেই জিতুক, এই জিতলে, মমতা জিতলে আমাদের কি, মোদি জিতলে আমাদের কি, আমাদের কিছু না। হ্যাঁ, আপনার হলো বাংলাদেশে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেল, তখন তো ওই কংগ্রেস বিজেপি সবাই মিলে মিটিং ডাকছিল, তাই না? তার মানে বিষয়টা হলো যে বাংলাদেশ বিষয়ে তারা সবাই একমত, একই সিদ্ধান্ত, সব যেই ক্ষমতায় আসুক। তো কেমন আছেন সবাই? আমি খুব নাম ধরে, যাদের আইডিতে শেয়ার লেখা উঠবে তাদেরটা আমি কমেন্ট করব, ঠিক আছে? তোমার যে জন্ম দিয়েছে উনি দোষী না হয়েও আজ গালি শুনতে হচ্ছে,
এটা তো তোমাদের সমস্যা, তুমি গালি দিচ্ছ, তোমার মুখের সমস্যা। আমি কি তোমাকে গালি দিচ্ছি? আমি তোমাকে গালি দিইনি। শেখ রবিউল আলম ভাইয়ের কাজ নিয়ে কিছু বলেন। কোন শেখ রবিউল আলম ভাই? সড়ক মন্ত্রীর কথা বলছেন? ওকে। তারপরে এই যে দিচ্ছে, সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছে, জামাত শিবির কত ভালো হয়ে গেছে, এরা কি সুন্দর এরা। শোনেন, আজকে একটা কথা বলি। আমরা যখন ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছিলাম, তো আমি আজকে সরি বলছি হিন্দুদের কাছে। আমাদের এই আন্দোলনটা ভালো চলছিল, পণ্য বর্জন, দেশের বাজার সমৃদ্ধিশীল হচ্ছিল, হ্যাঁ। তারপরে সীমান্তে নাগরিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ, পানির হিসাবের জন্য প্রতিবাদ, আমরা প্রতিবাদ করতেছিলাম। এই প্রতিবাদ করতে করতে শেখ হাসিনা চলে গেল। তো কিন্তু 5 আগস্টের পরে আমাদের এই আগ্রাসন বিরোধী আন্দোলনের যারা যারা ছিল, এরা হঠাৎ করে এই আন্দোলনটা হিন্দু বিরোধী আন্দোলন দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আগ্রাসন বিরোধী আন্দোলন আগ্রাসনের বিরুদ্ধে, হ্যাঁ। তো এটাকে বলতেছে না, হিন্দুত্ববাদিতাই মূল সমস্যা। এই জায়গায় সবাইকে ব্রেন ওয়াশ করে এক ধরনের ঠেলার চেষ্টা করলো। আমাদের সঙ্গে এদের তখন পার্থক্যটা শুরু হলো যে ওরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে মানে লড়াই করে, আগ্রাসনের বিরুদ্ধেটা মূল বিষয় না, ওদের সমস্যা হলো হিন্দুত্ববাদ। আমার একটা কথা বলি, আমাদের যারা মুসলিমরা আছেন, আমরা কেউ যদি অন্য ধর্মের লোকেরা আমাদেরকে মোল্লার দৌড় মুর্শিদ পর্যন্ত তার অথবা মৌলবাদী এসব বলে গালি দেয়, তখন খারাপ লাগে না? তেমনি হিন্দুত্ববাদ শব্দটাও মৌলবাদের মতো, একই রকমই। তো এরকমভাবে না বুঝে অনেকে এটাকে নিয়েও হ্যারাসমেন্ট করে করে। তো সেই জায়গা থেকে আমাদের এই আগ্রাসন বিরোধী আন্দোলনটা হিন্দু বিরোধী আন্দোলনের দিকে ঠেলার চেষ্টা করেছিল। কেন ঠেলার চেষ্টা করতে বলছিল যে আমাদের এই দেশ 47-এ হিন্দু মুসলিম ভাগে ভাগ হয়েছে, সুতরাং এই অংশে আমরা মুসলমানদেরকে পাইছি। শুনতে ভাল লাগে, ভাল লাগে। সুতরাং এটা মুসলমানদের ভূমি, এখানে হিন্দুত্ববাদী চলবে না, এরকম একটা বিষয়। তো বিষয় হলো যে 1947 সালের যেই চিন্তা থেকে দেশ আমরা পেয়েছি, সেই দেশই তো ফল করছে, ফল করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান অনেক আছে, প্রত্যেকটা শহরে শহরে এক একটা, যেমন ঢাকার ভিতরে মণিপুরি পাড়াতে অনেক খ্রিস্টান আছে, ঠিক বিভিন্ন এলাকায় অনেক হিন্দু আছে। তাহলে এই লোকগুলোকে অসম্মান করে সংখ্যায় কম দেখে খোঁচা দিয়ে কথা বলা, এগুলো আগ্রাসন বিরোধী আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে আগ্রাসন বিরোধী আন্দোলন আস্তে 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 অজনপ্রিয় হয়ে পড়ে। ওই মানুষ এক্সট্রিমিজম পছন্দ করে না, উগ্রবাদিতা পছন্দ করে না, ঠিক আছে। প্রথম আলো কিন্তু সাকসেসফুল একটা ডিল করে ফেলছে। সাকসেসফুল ডিল করে ফেলছে বলতে, প্রথম আলো ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদের ছবি টবি বিভিন্ন কিছু প্রচারণা বা সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গিয়ে, হ্যাঁ, এমনকি ডেইলি স্টারে তো জামাতকেও নিয়ে গেল, ঠিক আছে। অনেকগুলো মানুষ গ্রেপ্তার হয়েছে, অনেকগুলো এখনো খোঁজা হচ্ছে। আমার কাছে খুব খারাপ লাগে যে জামাত শিবির কেমনি আমাদের কওমি হুজুরগুলোর মিসগাইড কইরা এনে ঢুকাইলো, অথচ জামাত শিবিরের একটা মানুষ গ্রেপ্তার হলো না। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নেতা গ্রেপ্তার হলে প্রথম আলো ঘটনায় হইতে হবে সাদিক কায়েমরে গ্রেপ্তার হতে হবে, তারপরে ফরহাদরে গ্রেপ্তার হতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাদের গ্রেপ্তার হতে হবে, চট্টগ্রাম এই যে কি সালা আম্মার নাকি, ওরে গ্রেপ্তার হতে হবে। ওরা হলো এই 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 ঘটনায় মূল কালপিট। ওরা হলো এই পর্যায়ে নিয়ে গেছে যে একটা পত্রিকাকে জ্বালায় দিবে, পুড়াই দিবে, ধ্বংস করে দিবে। তো ওরা গ্রেপ্তার কেউই হয়নি, কিন্তু কওমি মাদ্রাসার কিছু হুজুর যাদের দাড়ি আছে, টুপি আছে, এই ধরনের মানুষগুলো বিপদে পড়ে গেছে, পেরেশানি পড়ে গেছে। এটা নিয়ে আমি কথা বলছি, সরকারের সাথে কথা বলছি, দায়িত্বশীল কথা বলছি যে আপনারা যারা উস্কায় দিল এটার জন্য, ফেসবুকে আহ্বান জানায় সব ভাঙ্গে দিল, তাদের একজন কেউ গ্রেপ্তার করলেন না, আপনারা কওমি হুজুরদেরকে গ্রেপ্তার করলেন, এটা কি ধরনের বিষয় হলো? তো এটা একটা শিক্ষা যে কওমিরা এই জামাত শিবিরের বুদ্ধি পরামর্শে মানে হলো কোথাও ভাঙচুরে যাবে কিনা, এটা হলো একটা শিক্ষা। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে অনেক বিষয় মানে এগুলো মডিফাই করে নিয়েছি, দেখা যাক ইনশাল্লাহ। আর যারা অনেকদিন ধরে আমাকে দেখছেন, আমরা আপনাদেরকে বলি, আমরা একসাথে রাজনীতি করব, ভালো রাজনীতি করব, এবং আমাদের রাজনীতিটা উগ্রবাদিতা হবে না, আমাদের রাজনীতিটা সহনশীলতা হবে। আমাদের নেতৃত্ব ইউসুফ আলাইহিস সালামের মতো হতে পারে, অথবা অন্য কোনো ধর্মীয় নেতার মতো হতে পারে, যাদের মধ্যে উগ্রতা ছিল না, ঠিক আছে। তো আমরা যারা একসাথে এই পথে চলবো, মানুষকে হার্ট না করা,
মানে আমরা যে যে হারটা করি, যুক্তিতর্ক চর্চা যেটা করি, পলিটিক্যাল চর্চা, এখানে তো রাজাকারকে রাজাকার ভাষায় ডাকতে হবে। এটা শুনলে অনেকে রাগ করে। আর কি নামে ডাকবো বলেন? হ্যাঁ, রাজাকারকে কি আমরা বলবো পথ প্রদর্শনকারী নাকি? সেটা তো বলা যায় না। রাজাকারকে রাজাকার ডাকতে হবে, এরকম ভাবে আলবদরকে আলবদর বলতে হবে। তো এগুলো তো বলতে হবে, স্বাভাবিক। আবার আমাদেরও রাজনীতিতে কোনো একটা লুপ ফলস পাইলে আমাদেরকে ধরবে, বকা দিবে, গালি দিবে, অথবা আমাদেরকে ভিন্ন নামে কটাক্ষ করবে, করবে, স্বাভাবিক। রাজনীতিতে এই নেমিংটা চলবেই, নেমিং চলবে। যেমন আওয়ামী লীগের নেমিং করছে কি ফ্যাসিবাদ, তারপরে হলো জামাতের নেমিং করছে কি রাজাকার, আর বিএনপির নেমিং এখন কি করবে, কিভাবে করবে, এখন পর্যন্ত যতদিন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে আছে সাকসেসফুলি ছোটখাটো বিষয়গুলো ডিল করতেছে। যেমন হাওরে ধান ডুবে গেছে, 3 মাসের জন্য কৃষকদের প্রণোদনা ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে সংকট মাশাআল্লাহ সমস্যা সমাধানের দিকে, তেল সমস্যার সংকট সমাধানের দিকে। এখন কি নামে ডাকবে? কিন্তু এক একটা নাম রাজনীতিতে হয়ে যায়, কিছু করার নাই। তো ভালো থাকবেন, যারা একসাথে কাজ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা একসাথে রাজনীতি করতে পারি। বিভিন্ন জেলাতে যারা মানে জেলার আহ্বায়ক হতে চান, আগ্রহ দেখাবেন। ধরেন আপনি পটুয়াখালীতে আহ্বায়ক হতে চান, অথবা কলাপাড়া উপজেলায় আহ্বায়ক হতে চান, অথবা চট্টগ্রামের সাতকানিয়ায় আপনি আহ্বায়ক হতে চান, অথবা বগুড়া গাবতলীতে আহ্বায়ক হবেন। আপনি যেখানে দায়িত্ব পালন করবেন যে আমি এখানে আহ্বায়ক হব, সাহস করে আমাকে বলবেন। আমাদের আমজনতা দলের পক্ষ থেকে আপনার নেতৃত্বের জায়গাটা আমরা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর হলো আমাদের অফিসের অ্যাড্রেস অনেকে খোঁজে, এই শালা কই থাকে। হ্যাঁ, ঠিক আছে, জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরান পল্টন। হ্যাঁ, আমরা কাউকেই ভয় পাই না, ঠিক আছে। যারা গালি দিচ্ছে তাদেরকে তো ভয় পাই না। আর হলো জামাতের প্রতি যা হয় একটু দয়া করতাম, দয়া তো করার সুযোগ নাই। ডাইরেক্ট বাপ মা তুলে গালি দেয়, তাহলে নিজের গালি দিলে একটু রয়ে হয়ে কিছু বলা যায়। কিন্তু যখন বাপ মা গালি দেয় তখন সমস্ত মেধা বুদ্ধি আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে বলি, আল্লাহ তুমি আমাকে বুদ্ধি দাও। এই যে বাবা মাকে গালি দিচ্ছে এদেরকে কাউন্টার দেওয়ার জন্য, আল্লাহ আমাকে সেই বুদ্ধি দেয়। সেই কথাগুলো আমরা আমাদের জায়গা থেকে বলি, এবং তাতেই তো মগবাদের আগুন লেগে যায়। ঠিক আছে। তো যারা আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে জেলার আহ্বায়ক হতে চান, সদস্য সচিব হতে চান, অথবা উপজেলা পর্যায়ে আহ্বায়ক সদস্য সচিব হতে চান, তারা সাহস করে বলবেন, তারেক ভাই আমি এখানে রাজনীতি করব, এখানে আমরা আমাদের জায়গা থেকে পরিচিত করাই দেব। আপনারা সেখানে দায়িত্ব নেবেন, টিম গুছাবেন, এবং সেখানে অপ্রাপ্য রাজনৈতিক প্রক্রিয়া যারা আছে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি, তাদের সাথে প্রতিযোগিতামূলক রাজনীতিটা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সরাসরি ডিরেক্ট অফার বললাম, কর্মী বানায় রাখবো না। ঠিক আছে, আমাদের যারা পুরনো সহযোদ্ধা আছে তাদের চেয়ে নতুনদেরকে বেশি গুরুত্ব দেবো আমরা। হ্যাঁ, যাতে করে আপনার হাত ধরে আরো বরকত আসে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভাত আমাকে ভাত দেবে যখন, তখন আমি খাবো। ঠিক আছে, আম্মুর কাছে যাও তুমি এখন। হ্যাঁ যাও, আম্মুর কাছে যাও। ওকে। আমার ছেলে একটু অসুস্থ, তো তো ও খেয়াল রাখতেছে, যে যে বাবা তুমি যাও ওষুধ খাও, এটা বলতেছে আর কি। তো কেমন আছেন সবাই? হ্যাঁ, আচ্ছা, যে বিষয়ে আলোচনা শুরু করব, আপনারা এটা শেয়ার করতে পারেন নিজের প্রোফাইলে। আর হলো একটু কম কম গালি দিয়েন, ঠিক আছে, কারণ আমিও গালি দিব না, একটু অসুস্থ। ঠিক আছে, সবাই শেয়ার করে দিন। হ্যাঁ, আমার যারা বন্ধুরা আছেন শেয়ার করে দেবেন। তো বিষয় হলো